অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই অসম্মানজনক, মর্যাদাহানিকর মন্তব্য করেছেন। ঝুলায় পিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে। ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে, কাজ করছে, পয়সা ইনকাম করছে, ডলারে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে, না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে। আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার, সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে, যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার। সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন, সেটা অবশ্যই সম্মানজনক না। আমরা অমিত শাহকে বলতে চাই, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। আপনার 7 বোন কন্যা যে রাজ্য আছে, আপনার 7 সিস্টার্সের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে। অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না, ঘাটাবেন না, সম্পর্কটা ভালো রাখেন। আমরা ভালো রাখতে চাই। আপনারা ইতিমধ্যে 16 বছর যে গুনাহ করেছেন, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন, একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন, হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন, রাতে ভোট করে, ভোট ছাড়া নির্বাচন করে, আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন। সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে। এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান, সম্মানের সাথে করতে হবে। তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে, যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না। গত 77 বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে, এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার, অ্যাকনলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ, প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না, দিতে হবে। আমরা দেখলাম যে টিএসসিতে ছাত্ররা যে ত্রাণ তহবিলের টাকা উঠিয়েছে, সেটা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের শুরুতেই টাকা পয়সা ত্রাণ সংগ্রহ না করলে ভালো হতো। এরা সবাই আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, আমাদের প্রিয় অনুজ, যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি লম্বা সময় ধরে। অতএব আমরা মনে করি যে আমাদের ভালোবাসা, আবেগের জায়গা যেমন আছে ছাত্রদের প্রতি, এবং এই ছাত্র সমাজের নেতৃত্বের প্রতি আমরা অনভিজ্ঞতার কারণে হয়ে থাকুক অথবা অন্য কোনো কারণ হয়ে থাকুক, যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা মনে করি যে সেটা আমাদের সংশোধন করিয়ে দেবার একটা দায় আছে, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ত্রাণের দায়িত্ব, টাকা তোলার দায়িত্ব না নিলে ভালো হইতো, কারণ এটা একটা বড় দায়িত্ব। এটার হিসাব নিকাশ রক্ষা করবার একটা দায়িত্ব আছে। তারপরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে এটা ডিসপেন্স করা, এটা জায়গা মতো পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব আছে। যেহেতু এটা একটা অসংগঠিত সংগঠন, এখানে কোনো অর্গানাইজড ফোর্স নাই, সেই ক্ষেত্রে এখানে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। তাই আমি এই নেতৃবৃন্দ যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব, ইমিডিয়েটলি টাকা পয়সা কি উঠেছে, কতটুকু আপনারা ইতিমধ্যে ব্যয় করেছেন বলে দাবি করেছেন। দু এক জায়গাতে দেখলাম যে শত শত স্বেচ্ছাসেবকরা এখান থেকে টাকা নিয়ে খাওয়া দাওয়া করেছেন, সেটা কত পরিমাণে, বাকি কত টাকা আছে, কোন কোন অ্যাকাউন্টে ছিল, এবং এই প্রত্যেকটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট যেদিন থেকে টাকা কালেকশন শুরু হয়েছে সেটা ব্যাংক থেকে প্রিন্ট আউট করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন, আপনাদের অডিটিংয়ের স্বার্থে, আপনাদের জবাবদিহিতার স্বার্থে। আর এটার মাধ্যমে আপনারা লেসন নেবেন। ভবিষ্যতে ত্রাণের কালেকশন করবার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোথাও যেন ত্রাণের অপচয় না হয়। আমরা যে ছবিগুলো দেখেছি, এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই দুঃখজনক, এবং এটার একটা ব্যাখ্যা আপনাদের তরফ থেকে আসা দরকার। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকজন সমন্বয়ক মিলে সেখানে ভিসি প্রভিসিকে শপথ পড়াচ্ছে। প্রথম কথা হচ্ছে, ভিসি প্রভিসি অ্যাপয়েন্ট করে তো রাষ্ট্র, স্টেট করে। অতএব স্টেট যাদেরকে অ্যাপয়েন্ট করে, যে স্টেটের আপনাদের প্রতিনিধিরা অংশ এই আন্দোলনের, 2 জন ছাত্র উপদেষ্টা আছে যিনি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন, লিয়াজো কমিটির নেতৃত্ব দিয়েছেন, তিনি এই রাষ্ট্রের অংশ, এই সরকারের অংশ। অতএব যারা মিলে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের উপরে আপনারা যারা আবার শপথ পড়াতে গেছেন, এইটার এখতিয়ারটা কোথায়? কে আপনাদেরকে এখতিয়ারটা দিয়েছে? তো আমরা মনে করি যে এই ধরনের বাড়াবাড়িমূলক কাজগুলো ছাত্র জনতা এবং দেশবাসীর মধ্যে ছাত্র সমাজের যে একটা মর্যাদা, সম্মান, দরদ, ভালোবাসার জায়গা তৈরি করেছে, এটা নষ্ট করবে। তাই আপনাদের সকল কাজের ব্যাপারে
একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে, এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলো মানুষ খারাপ, শুধু আপনি ভালো। এটা তো হইতে পারে না। এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে, প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ। অতএব এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টার্মাইট বলেছেন, ছারপোকা তেলাপোকা বলেছেন, বিশ্রী রকমের মন্তব্য করেছেন, ইনফিল্ট্রেটর বলেছেন, যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ, বাংলাদেশের মানুষ সাতরায় মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে না। ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না, যাওয়ার জায়গা না, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ এসে কাজ করতেছে, কারণ বাংলাদেশ থেকে ডলার ইনকাম করা যায়। এই জন্য আমরা চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে। এই ধরনের এক্সপ্লোসিভ মন্তব্য দুইটা রাষ্ট্রের কারোর জন্য সুখকর না, লাভজনক না। আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। বারবার বলছি, এই সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির প্রশাসনের এবং এটার যে এজেন্ট আছে, লোকাল আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে যে বিশাল বুদ্ধিজীবী সাংবাদিক দালাল গোষ্ঠী আছে, এরা। অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন, নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার, স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার। শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না। দয়া করে ভুল হয়েছে স্বীকার করেন, জাতির কাছে ক্ষমা চান। আমরা দেখলাম যে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল, ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে, বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে। এটা সঠিক কি বেঠিক? প্রশ্ন হচ্ছে, এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমি রাজনৈতিক কর্মী হিসাবে, নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন। এটা আমাদেরকে সবাইকে অ্যাকনলেজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন। কিছু সদস্য অলরেডি চলে গেছেন, ডক্টর ইউনূস 24 তারিখে যাবার কথা। অতএব সেই বাস্তবতা, এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতের, তার সাথে তাদের মিটিং হবে। এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে, এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন। এটা একটা কারণ হতে পারে, যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে, তারা সম্পর্কটাকে যে টেন্স অবস্থায় আছে, মুখোমুখি অবস্থায় আছে, ঢাকা দিল্লি সম্পর্কটাকে, এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন, যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সুলভ সম্পর্কটা যেন একটু এগিয়ে যায়। এটা আমি মনে করছি, ধারণা করছি। বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন। কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না, যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না। রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে। তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা, তাহলে প্রথমটা কেন নিলেন? আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে, তাহলে প্রথমটাই বা আবার কেন নিয়েছিলেন? এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর